গুড মর্নিং বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি, দীপা তো মাছ কিনতে গেছে, কিন্তু মাছের লোক তো ধার দিতে রাজি হচ্ছে না। এবার মাছ বিক্রেতা একটা প্রপোজাল দিয়েছে যে ওনার ফ্রিজে নাকি অনেক মাছ রাখা রয়েছে, তো দীপা যদি সেই মাছটা নিয়ে নেয় তো দীপাকে হাফ দামে দিয়ে দেবে। দীপা বলছে না, কোয়ালিটির সাথে কোনো আপোষ করবে না দীপা। দীপা ফ্রেশ মাল নিয়ে এসছে, এতদিন ধরে ফ্রেশ জিনিসই নেবে। দীপা তখন বলে দিচ্ছে, না না দাদা, কারোর বিয়ে বলে কথা, কোনো মেয়ে কি তার শ্বশুরবাড়ির সামনে নাক কাটা যাবে? সে কি তখন শ্বশুরবাড়িতে গিয়ে কথা শুনবে বলুন? না, আমি কিছুতেই এই টাকার সঙ্গে আর এই খাবারের সঙ্গে আপোষ করতে পারবো না, আমার ফ্রেশ জিনিসই লাগবে। এটা শুনে তো মাছ বিক্রেতা আবারও চুপ করে আছে, বলছে মাছের কিন্তু অনেক দাম বেড়েছে। তখন বিক্রম বলছে, আপনি এরকম কেন করছেন বলুন তো? আমরা তো রেগুলার কাস্টমার আপনাদের, আপনি এরকম ব্যবহার কেন করছেন? আমরা যেই দামে মাছ নিই সেই দামেই নেব। তখন তো মাছ বিক্রেতার একই কথা, আপনারা ফ্রিজের মাছগুলো নিয়ে নিলে দেখুন সবই তো বরফ দেওয়া থাকে, কোনোটা একটু আগে কোনোটা একটু পরে, একটু ভালো করে মশলা টশলা মাখিয়ে করে দেবেন। দীপা বলছে, না, আপনি যদি ধারে মাছ দিতে চান তো ভালো, আমি ফ্রেশ মাছই নেব। তখন দীপাও চুপ করে থাকে, মাছ বিক্রেতাও চুপ করে থাকে। এদিকে দেখা যাচ্ছে জয় তো বাড়ির একটা জায়গাতে বসে খুব কাঁদছে। তখন সেখানে লাবণ্য বলে মেয়েটি আসে চকলেট হাতে নিয়ে, বলে, এই নাও, আমার যখন খুব মন খারাপ হয় না, তখন আমার চকলেট খেলে মনটা ভালো হয়ে যায়। এবার তো লাবণ্যকে জড়িয়ে ধরে জয় খুব কাঁদছে। সূর্য কিন্তু আড়াল থেকে ব্যাপারটা দেখছে। তখন লাবণ্য বলে মেয়েটি বলছে যে, আমি কিন্তু চকলেটটা শুধুমাত্র তোমাকে এনে দিয়েছি, আমি কিন্তু কিনে দিইনি, আমাকে দিয়েছে ওই ভালো ছেলে। তখন তো জয় সূর্যকে দেখে অবাক। সূর্য তো ভেতরে আসে। জয় বলছে, দাদা তুই এখানে চল, আমি তোকে দিয়ে আসি। বলে, না, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। সবার সামনে মেয়েটার সাথে দুর্ব্যবহার করিস, আর সবার আড়ালে মেয়েটাকে কাছে টেনে নিস, ব্যাপারটা কি বলতো? মেয়েটার সাথে কি সম্পর্ক তোর? মেয়েটা কে হয়? আমাকে সত্যি কথা বল। জয় কিন্তু চুপ করে থাকে। কিছুক্ষণ পর জয় যখন বলতে যাবে, তখন মেয়েটি বলছে, আচ্ছা, আমাকে তোমরা মামা বলে কেন ডাকছো বলো তো? সূর্য বোঝাচ্ছে, শোনো, তোমার নাম তো আমাদের মায়ের নামে, তখন মাকে কি করে নাম ধরে ডাকি বলো? সেই জন্য তোমাকে মা মা বলে ডাকছি। তখন মেয়েটি বলছে, তুমি খুব ভালো, তাহলে তুমি আমার বড় ছেলে। আর জানো, ওই 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 ছেলেটাও খুব ভালো, ও ভালো ছেলে, তাই আজ থেকে ও আমার ছোট ছেলে। তো এইভাবে বলছে কথা। জয়ের তো মেয়েটির কথা শুনে মন আরো ভরে যাচ্ছে, আরো কান্না পাচ্ছে। জয় তখন তার দাদাকে বলতে যাবে কি, তখন সূর্যের বাবা আসে। আর বাবাকে দেখে জয় আবারও অভিনয় করতে থাকে যে, কোথা না কোথা থেকে এসছে এসছে বাচ্চা মেয়েটা, তোরা কেন আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছিস বলতো? আমার এসব কিন্তু একদম ভালো লাগছে না। আবার ওই উল্টোপাল্টা ব্যবহার করতে শুরু করছে বাবার সামনে। সূর্যের বাবা বলছে যে, আমাকে বেঁচে থাকতে যে এই দিনও দেখতে হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আমার ছেলে যে এরকম কাজ করবে, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। জয় বলছে, আমি সব টাকা শোধ করে দেব। তখন সূর্যের বাবা বলছে, কোথা থেকে শোধ করবি? এবার কি তুই লোকের বাড়িতে শীত কাটবি নাকি? সূর্য বলছে, আহ বাবা, বাচ্চা মেয়েটা সামনে আছে, কেন ওর সামনে এই সমস্ত কথা বলছো? তখন বাচ্চা মেয়েটা বলছে, শীত কাটা মানে? বলে, দেখছো তো বাবা, ছেড়ে দাও না। বলে, না, ও যখন এই বাড়িতে এসছে ওকে শুনতে হবে, কটু কথা ওকে শুনতে হবে, কিছু করার নেই, আমাদের বাড়ির পরিবেশটাই এখন ওরকম হয়ে গেছে। এরপরে তো জয় যখন বাবা বলে ডাকতে যাচ্ছে তার বাবাকে, বলছে, খবরদার, একদম আমাকে বাবা বলে ডাকবি না। এই সমস্ত কথাবার্তা হচ্ছে আর কি। তারপরে সূর্যকে তার বাবা সঙ্গে করে নিয়ে যায়। সূর্য কিন্তু জয়ের দিকে তাকাতে তাকাতেই যাচ্ছে, আর মনে মনে এটা বলে যাচ্ছে, হুম, কিছু তো একটা গন্ডগোল আছে, হিসেব যেন কিছুতেই আমার মিলছে না। এদিকে দেখা যাচ্ছে যে রূপা কৃষ্ণর সাথে কথা বলছে, সেই বাচ্চা মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করেই যাচ্ছে। কৃষ্ণ তো কিছুতেই মনে করতে পারছে না। তারপরে মনে করছে, ও হ্যাঁ হ্যাঁ, স্কুলের নামটা দেখে, আরে আমি তো এই স্কুলের সামনেই বাচ্চা মেয়েটার ছবি তুলেছিলাম। তখন রূপা বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ, এবার মনে পড়েছে। তখন রূপা বলছে, স্কুলের নামটা কি? তখন স্কুলের নামটা দেখিয়ে দেয় আর বলে যে, কল্যাণীতে স্কুলটা। বলে, কল্যাণী যেতে কত সময় লাগবে? রূপা জিজ্ঞাসা করছে কৃষ্ণকে। কৃষ্ণ বলছে, আপনি যাবেন নাকি আমার সাথে লং ড্রাইভে? বলে, দেখুন, আমার কিন্তু এখন এইসব ঠাট্টা তামাশা একদম ভালো লাগছে না। আপনি আমাকে বলুন যে যেতে কত সময় লাগবে, এই মেয়েটার ব্যাপারে আমাকে খোঁজ খবর করতেই হবে। তখন কৃষ্ণ বলছে, আপনি যে বললেন মায়াপুরে যাবেন আগে। বলে, না, আগে এই কাজটা বেশি করে ইম্পর্টেন্ট। আর মনে মনে বলছে রূপা যে, আমাকে তো জানতেই হবে যে এই বাচ্চা মেয়েটা কোথা থেকে এলো, কেউ তো ওকে প্ল্যান করে বাড়িতে পাঠিয়েছে, কি উদ্দেশ্য তার, আমাকে এটা জানতেই হবে। মাকে বলবো না, থাক, মাকে এই চিন্তার কথা বলে লাভ নেই, আমি এটাকে সলভ করব, এইভাবে মনে মনে বলছে রূপা। ওদিকে কৃষ্ণ ম্যাপ দেখছে যে কতক্ষণ টাইম লাগতে পারে। এদিকে রূপা মনে মনে ভাবছে যে, বাড়িতে এখন আমি এই চিন্তার কথা কাউকে বলবো না, আমি এই রহস্যটার উদ্ঘাটন করব। কারণ বাবা হুইল চেয়ারে, মার রেস্টুরেন্টের ওই অবস্থা, এই সময় আমি ওদেরকে আর চিন্তার মধ্যে ফেলবো না।
পরে জিজ্ঞাসা করছে কল্যাণী পৌঁছতে কতক্ষণ লাগবে। তখন কৃষ্ণ বলছে এখন রওনা দিলে দুপুরের মধ্যে পৌঁছে যাব। বলে ঠিক আছে, আমি বাস নিয়ে বেরিয়ে পড়ছি। বলে না না, বাসে কেন যাবেন, আমার গাড়িতেই চলুন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি না হয় আমাকে পেট্রোল খরচাটা দিয়ে দেবেন, আর ড্রাইভারি চার্জ 500 টাকা, আর ওভার টাইমের জন্য ঘন্টায় 50 টাকা। তখন তো রূপা হাসছে, বলে আচ্ছা ঠিক আছে চলুন, বলে দুজনে বেরিয়ে পড়ে। এদিকে তো 40 কিলো কাতলা মাছ নিয়ে বাড়িতে চলে এসেছে দীপা আর বিক্রম। এরপরে তো এসে বাড়ির ফ্রিজে রেখে দিতে বলে বিক্রমকে। এরপরে দীপা বলছে রূপা কোথায়, ওর সাথে তো বসে মাংসের হিসেবটা করতে হবে। এদিকে রেস্টুরেন্টের ফ্রিজটাও খারাপ হয়েছে, সেই জন্য বাড়িতে এসে রাখতে হচ্ছে। এদিকে দীপা বারবার করে জিজ্ঞাসা করছে যে রূপা কোথায়, রূপাকে দেখা যাচ্ছে না কেন, কত কাজ বাকি পড়ে আছে। তখন সোনাকে বলছে একটা ফোন কর না। তখন সোনা ফোন করে। এবার রূপা ভাবছে এবার কি বলি, আমি বাড়ি থেকে ফোন আসছে, বাড়িতে তো এখন কিছু জানানো যাবে না, কারণ আমি যতক্ষণ না নিজে কিছু ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমি বাড়িতে বলতে পারছি না। কৃষ্ণ বলছে যে ঠিক আছে কিছু একটা তাহলে বলে দিন। বলছে আমি তো মিথ্যে কথা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি বলি বরঞ্চ যে আমি মায়াপুর যাচ্ছি। তখন সোনাকে বলছে আমি মায়াপুর যাচ্ছি। সোনা বলছে কি মায়াপুর এই মুহূর্তে? দীপা তো শুনে রেগে যায়। দীপা বলছে লাউডে দাও ফোনটা। এবার বলছে তুই আমাকে এই সিচুয়েশনে ফেলে তুই মায়াপুর চলে গেছিস, তুই ভাবলি কি করে, তুই জানিস না যে এখানে কত বড় একটা দায়িত্ব নিয়েছিস তুই। তখন পাশ থেকে কিন্তু রত্নাদেবী বলছে দায়িত্ব নিয়েছে ওই মেয়ে। উর্মি বলছে পালানি মেয়ে একটা, তার ভরসা করলি তুই, আবার দিয়ে এত বড় দায়িত্ব নিলি। দীপা খুব রেগে যায়। এরপরে কথা বলতে বলতে, মানে ফোনটা লাউডে দিতে বলেছে তো, কথা বলতে বলতেই মানে গাড়িটার কিছুর সঙ্গে ধাক্কা লাগবে হয়তো, তখন রূপা বলছে কৃষ্ণ সাবধানে। আর কৃষ্ণ নামটা শুনে ফেলে সোনা। বাকিরাও তো রাগের মাথায় খেয়াল করে না, সোনা শোনে। সোনা বলছে আমি কি তাহলে ঠিক শুনলাম, রূপা কৃষ্ণর সাথে আছে, কৃষ্ণের সাথে মায়া পড়ে গেছে, এমনটা ভাবছে। আর দীপা তখন রেগে গিয়ে বলছে আমার লাগবে না, আমার কাউকে লাগবে না, আমি একাই সব দিক সামলে নেব, একাই সবটা করে নেব, কাউকে লাগবে না আমার। তখন দীপ বলছে যে বড়মা তুমি আমাকে বলো না, আমি আছি তো, বলো কি হেল্প করতে হবে। তখন উর্মি গেছে, হ্যাঁ আমার ছেলেটাকে এখন রাঁধুনি বানা, ও এখন পড়াশোনা ছেড়ে দিয়ে এখন তোর সাথে গিয়ে খুন্তি নাড়ুক, তাই তো, এরমভাবে বলছে আর কি। এদিকে দেখা যাচ্ছে রূপা আর কৃষ্ণ কিন্তু সেই স্কুলের সামনে পৌঁছে গেছে। এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে স্কুল থেকে তারা বাড়িও মানে তাদের বাড়ির ঠিকানা নিয়ে বাড়িতে গেছে। বাড়ির নেম প্লেটে লেখা আছে শালিনী মিত্র আর লাবণ্য সেনগুপ্ত। এবার ঘরে ঢুকতে যাবে কি কৃষ্ণকে বলছে বাইরে ওয়েট করতে। বলছে আমি ভেতরে কিছু সিক্রেট কথা বলতে যাব, আমি চাই না যে আপনি জানুন। কৃষ্ণ বলছে দেখুন এটা একটা অচেনা অজানা লোকের বাড়ি, আমি এখানে আপনাকে দায়িত্ব করে নিয়ে এসেছি, আপনাকে একা আমি কিছুতেই ছাড়বো না। বলছে আচ্ছা ঠিক আছে চলুন তাহলে, কিন্তু এই ব্যাপারগুলো সিক্রেট থাকবে, কাউকে বলবেন না। তখন যেই যাবে দেখে বাড়িতে তালা। তখন তাদেরকে দেখে একটি ভদ্রলোক আসেন, এসে বলছে আপনারা কাকে খুঁজছেন। বলে এই যে শালিনী মিত্র আর এই লাবণ্য সেনগুপ্ত। বলে ওরা এখানে কেউ থাকে না। বলে দেখুন লাবণ্য সেনগুপ্ত আমাদের বাড়িতেই আছে। বলে ও শালিনী মিত্র তাকে আপনার কাছে রেখেছে, ওই জন্য কয়দিন দেখতে পায় না। তো ও তো 3 দিন হলো সদর হসপিটালে ভর্তি। বলে কি, বলে হ্যাঁ ওই ক্যান্সার বিভাগে। এটা শুনে কিন্তু অবাক হয়ে যায় রূপা। রূপা বলছে ক্যান্সার বিভাগে, কার কি হলো, ভয় পাচ্ছে রূপা। আর মনে মনে বলছে মা আমি জানি যে তুমি আমার জন্য অপেক্ষা করে বসে আছো, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু আমি কি করব, আমি নিরুপায় মা, তাই বলছে। এদিকে দীপা রেস্টুরেন্টে গিয়ে দেখছে যে সবাই মাথায় হাত দিয়ে বসে রয়েছে, চারপাশটা অন্ধকার। দীপা বলছে কি চারপাশে অন্ধকার কেন। তখন বলছে যে এভাবে টাকা ছাড়া আমরা কিভাবে কাজ করব বলুন, আমাদের তো অসুবিধে হচ্ছে। আরেকজন বলছে তার মধ্যে কারেন্ট নেই, ইলেকট্রিক কেটে দিয়ে গেছে, জল আসছে না। বিক্রম বলছে এইভাবে জল নেই কারেন্ট নেই কিভাবে 600 লোকের রান্না সম্পন্ন হবে। দীপা বলছে হবে, সব হবে, আমি জানি তোমাদের খুব কষ্ট হবে, কিন্তু ঠিক হবে। তখন রেস্টুরেন্টের স্টাফরা বলছে আমরা কষ্ট করতে রাজি দিদি, কিন্তু আমাদেরও তো ফ্যামিলি আছে বলুন, টাকা ছাড়া কিভাবে চলবে। তখন সেই লোকটি আসে যে অর্ডার দিয়েছিল, আর দীপাকে বলছে আমার কি আপনাকে বিশ্বাস করাটা ভুল হলো, আমার একমাত্র মেয়ের বিয়ে, আপনি বোঝার চেষ্টা করুন, একমাত্র মেয়ের বিয়ে। দীপা বলছে ভরসা করে যখন এসেছেন দায়িত্ব দিয়েছেন আমার উপর আপনি ভরসা করুন। তখন দীপাকে বলছে আপনার রেপুটেশনের উপর ভিত্তি করে আপনাকে আমি ভরসা করছি, আর একদিন সময় দিচ্ছি। রূপাকেও খোঁজ করছে, রূপাকে দেখতে পাচ্ছে না। বলছে কই আপনার মেয়ে কই, বড় বড় কথা বলেছিল। তখন বলছে আমি আপনাকে একদিন সময় দিয়ে যাচ্ছি, তার মধ্যে যা করার করুন, না হলে আমি, এই বলে চলে যায়। দীপা মনে মনে বলছে তুই এই বিপদে আমাকে একা ফেলে চলে গেলি রূপা, ঠিক আছে আমি একাই সবটা সামলে নেব। এদিকে দেখা যাচ্ছে দীপা বাড়িতে তার গয়নার বাক্স বের করেছে। সেখান থেকে একটি গয়না দীপা নেয়, বলে এটাতেই হয়ে যাবে, একটা মোটা দেখে বালা নেয়। বলে এটাতেই আপাতত সমস্যার সমাধানটা আমি করি, তারপর না হয় বাকিটা পরে দেখছি। এরপর যখন বেরোবে তখন সূর্য ঘরে আসে, আর সূর্যের সাথে ধাক্কা লেগে দীপার হাত থেকে বালাটা পড়ে যায়। সূর্য বুঝতে পারে যে এই সিচুয়েশনে দীপা সেই গয়নাটা বিক্রি করতে যাচ্ছে। সূর্য বলছে তুমি কোথায় যাচ্ছ এটা বলে তোমাকে ইতস্তত বোধের মধ্যে ফেলবো না, তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জানো তো যে আমি না নিজের পায়ে দাঁড়ানোর খুব চেষ্টা করি, কিন্তু কিছুতেই পারি না। আমি এই পাটা নিয়ে দাঁড়ানোর খুব চেষ্টা করি, কিন্তু কিছুতেই পারি না।
কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি দীপা। দীপা বলছে, কি সিদ্ধান্ত? তখন সূর্য বলছে, আমি আবার ডাক্তারি করতে চাই, আবার ডাক্তারিতে ফিরতে চাই। দীপা তখন আগের সূর্যের যে ডাক্তারি করতো দীপা, সেই কথাগুলো মনে পড়ছে দীপার। দীপা মনে মনে বলছে, তাহলে কি আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে? সূর্যের ডাক্তারিতে ফেরার কথা শুনে খুশি হয় দীপা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।